স্টুডেন্ট তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা প্লান্ট রেসপিরেশনের তোমরা ফার্স্ট পর্যায় বা ফার্স্ট স্টেপ, ফার্স্ট ইভেন্ট তোমরা গ্লাইকোলাইসিসের ক্লাস অলরেডি আশা করছি দেখে ফেলেছো। এবার আমরা বলেছিলাম যে শ্বসনের তিনটে পর্যায় আমরা প্রধানত দেখতে পাই। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে টিসিএ, আর একটা হচ্ছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এই যে গ্লাইকোলাইসিসটা আমরা সবাত মানে এরোবিক অর্গানিজমদের ক্ষেত্রেও দেখতে পাবো, আবার কি দেখতে পাবো, অ্যানারোবসদের ক্ষেত্রেও দেখতে পাবো। এবার বিষয়টা হলো তাহলে বাকি দুটো পর্যায়ে আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাবো? বাকি দুটো পর্যায়ে দেখতে পাবো আমরা এরোবিকদের ক্ষেত্রে। তাহলে এরোবসদের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো যে টিসিএ হবে এবং কি হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে অ্যানারোব যারা, তারা টিসিএ এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যেতে পারবে না। কারণ কি, ওদের অক্সিজেনের কোনো প্রয়োজন নেই। আর অক্সিজেন ছাড়া ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে NADH হোক বা FADH2 হোক, এগুলো ভেঙে কখনো এটিপি তৈরি হয় না। তাহলে এই জিনিসগুলো আমরা আলটিমেট কি দেখেছি, জেনে নিয়েছি যে এরোবিকদের ক্ষেত্রে কত অণু এটিপি তৈরি হয়, অ্যানারোবসদের ক্ষেত্রে কয় অণু এটিপি তৈরি হয়, এবং গ্লাইকোলাইসিস যে শ্বসনের প্রথম পর্যায়ে আমরা বলেছিলাম। তাহলে আমরা যে জিনিসগুলো দেখছি এগুলো আসলে কি, এগুলো হচ্ছে সেলুলার রেসপিরেশন, তাই না? তাহলে সেলুলার রেসপিরেশনের বিভিন্ন ইভেন্ট আমরা দেখছি। তাহলে গ্লাইকোলাইসিসে আমরা এন্ড প্রোডাক্ট হিসেবে পেয়েছিলাম কি, দুই অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে এই 2 অণু পাইরুভিক অ্যাসিড ফার্দার কোথায় যাবে? টিসিএ তে যাবে। তাহলে টিসিএ তে যেতে গেলে অক্সিজেনের প্রয়োজন, আর অক্সিজেন যাদের ক্ষেত্রে নেই তারা কি তৈরি করবে, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকের যে টপিকটা সেটা হচ্ছে ফার্মেন্টেশন। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে আজকে আমরা যে গল্পটা অলরেডি শুরু করব বা করতে চলেছি সেটা হচ্ছে যে ফার্মেন্টেশন নিয়ে। যে কি না, ফার্মেন্টেশন প্রসেসটা কি এবং ফার্মেন্টেশন প্রসেসটা কাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ফার্মেন্টেশনের কেমিক্যাল রিঅ্যাকশন কি, ফার্মেন্টেশনের আলটিমেট কি তৈরি হচ্ছে। তাহলে আমরা বলেছিলাম যে গ্লাইকোলাইসিসের পরে টিসিএ তে যাব, কিন্তু টিসিএ তে যাওয়ার আগে আমাদেরকে দেখে নিতে হবে ফার্মেন্টেশন। কারণ তোমাদের সিলেবাস অনুযায়ী এইরকম রয়েছে যে গ্লাইকোলাইসিসের পরে ফার্মেন্টেশন, তাই আমরাও চাইছি কি সেই ওরিয়েন্টেডই পড়ানো। তাহলে তোমরা গ্লাইকোলাইসিস দেখে রাখলে, গ্লাইকোলাইসিস ভালোভাবে পড়ো তোমরা। গ্লাইকোলাইসিসটা পরবর্তীতে যখন আমরা টিসিএ তে যাব তখন কিন্তু অবশ্যই ওই জিনিসটাকে আবার তোমাদেরকে বলা হবে এবং তোমাদেরও যেন সেই জিনিসটা মনে থাকে। তাহলে গ্লাইকোলাইসিসটাকে ভালো করে রেডি করো এবং এর মধ্যবর্তী যে টিসিএ তে যাওয়ার আগে আমরা ছোট্ট করে ফার্মেন্টেশন ক্লাসটা দেখে নেব। তাহলে প্রথম কথা হচ্ছে যে ফার্মেন্টেশন আমরা কাকে বলবো। তাহলে ফার্মেন্টেশন যে জিনিসটা আমরা বলছি যে একে আমরা কি বলছি, সন্ধান প্রক্রিয়া, তাই না? তাহলে সন্ধান প্রক্রিয়া, বাংলায় আমরা কি বলি, সন্ধান প্রক্রিয়া। তাহলে সন্ধান প্রক্রিয়া হোক, গ্লাইকোলাইসিস হোক, ক্রেবস সাইকেল হোক, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হোক, সব জায়গায় কি তৈরি হবে, এনার্জি তৈরি হবে। কিন্তু ফার্মেন্টেশন বা আমরা যদি সন্ধানের কথা বলি, এই যে সন্ধান প্রক্রিয়া, এই সন্ধান প্রক্রিয়ায় খুব কম পরিমাণ অক্সিজেন এটিপি তৈরি হচ্ছে, মানে এনার্জি তৈরি হচ্ছে। কারণ কি? কারণ আমরা অলরেডি দেখে নিয়েছি গ্লাইকোলাইসিসে যে সব জায়গায় কি তৈরি হচ্ছে, একই পরিমাণ এটিপি তৈরি হচ্ছে। এরোবিকদের ক্ষেত্রেও একই পরিমাণ এটিপি, একই NADH, এদের ক্ষেত্রেও আমরা NADH এর নাম্বার অফ NADH সমান। কিন্তু গল্পটা এখানে যে এরোবিকদের ক্ষেত্রে এই যে NADH-টা তৈরি হলো, সে ফার্দার পরে ETS এ গিয়ে আবার আমাকে রিটার্ন দিতে পারে, এটিপি দিতে পারে। কিন্তু অ্যানারোবস যারা, তাদের ক্ষেত্রে কোনো NADH থেকে কোনো এটিপি রিটার্ন পাবো না। ফলে স্বাভাবিকভাবে ও একটা স্টেপ পিছিয়ে গেছে, আমরা অলরেডি বলেছি। তাহলে পিছিয়ে যখন গেছে তার মানে স্বাভাবিকভাবে ও এনার্জি কম তৈরি করছে। তাহলে সন্ধান প্রক্রিয়ায় তৈরি কি হচ্ছে? তাহলে সন্ধান প্রক্রিয়ায় এমন একটা প্রক্রিয়া যেখানে কি হবে, সাবস্ট্রেট হিসেবে আমরা কি পেয়েছি, এখানে শ্বসন বস্তু হিসেবে কি পেয়েছিলাম, গ্লুকোজ পেয়েছিলাম, তাই না? তাহলে গ্লুকোজ আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড তৈরি করলো। সেই পাইরুভিক অ্যাসিড এরোবিকদের ক্ষেত্রে টিসিএ তে গেল, এদের ক্ষেত্রে টিসিএ তে যেতে পারবে না।
তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে কি হবে, ও অন্য কিছু তৈরি করবে। কি তৈরি করছে? তৈরি করছে প্রাণীদের ক্ষেত্রে কি তৈরি করছে? প্রাণীদের ক্ষেত্রে তৈরি করছে ল্যাকটিক অ্যাসিড। আর প্লান্টদের ক্ষেত্রে, প্লান্ট সেলে কি তৈরি হবে? ইথাইল অ্যালকোহল। এবং সেই সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড, জল, যেটা শ্বসনেও তৈরি হয়েছে, মানে গ্লাইকোলাইসিসে আমরা কি দেখেছি যে জল বেরিয়েছে, মানে জল তৈরি হয়েছে, তাই না? তাহলে আমাদের তো এখনো দ্বিতীয় তৃতীয় পর্যায়ে বাকি আছে, বাকি জিনিসগুলো তো আমরা সেই তার সাথে রিলেট করব, তো সেই জিনিসগুলো দেখবো। তাহলে সন্ধান প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, জল তৈরি হবে, সেই সঙ্গে সঙ্গে কারো কারো ক্ষেত্রে দেখছি ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে কি দেখছি অ্যালকোহল তৈরি হচ্ছে। অ্যালকোহল কাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে? প্লান্টদের ক্ষেত্রে। ল্যাকটিক অ্যাসিড কাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে? এনিম্যালদের ক্ষেত্রে, তাই না? তাহলে এখানে এবং খুব কম অ্যামাউন্টে কি তৈরি হচ্ছে? এনার্জি তৈরি হচ্ছে। তাহলে চলো আমরা দেখে নিই যে ফার্মেন্টেশন প্রসেসটা কিভাবে, কোথায় কি ইতিবৃত্তান্ত, তাই না? আচ্ছা, দেখো যে জিনিসটা আমরা অলরেডি বললাম যে প্রথমে যদি অ্যানারোবসদের কথাই বলি, তাহলে অ্যানারোবস বা অবায়ুজীবী জীব আমরা কাদের বলবো? যে অবায়ুজীব তাদেরই বলবো যাদের অক্সিজেনের কোনো প্রয়োজন নেই, তাদেরকেই বলবো অবায়ুজীবী জীব। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে অক্সিজেন ছাড়া তুই থাক, তাহলে কি আমি বাঁচতে পারবো? পারবো না। তাহলে আমাদের অক্সিজেনের প্রয়োজন। এই যে অ্যানারোবস বলছি, যারা অবায়ুজীবী জীব, তারা বায়ুমণ্ডলের যে মুক্ত অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে, তাদেরকেই বলবো অবায়ুজীবী জীব। যেহেতু আমরা এই সন্ধান প্রক্রিয়াটা অবায়ুজীবী জীবের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো, সেই কারণেই আমরা কি বলছি, ওরা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারবে। বোঝা গেল? ওকে, তাহলে এই যে অবায়ুজীবী জীব, তাদেরকে আমরা কটা টাইপ দেখতে পাচ্ছি? দুটো টাইপ। একটা হচ্ছে অব্লিগেট কি না অ্যানারোবস, আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। একটা হচ্ছে সম্পূর্ণ আর একটা হচ্ছে অসম্পূর্ণ, তাই না? তাহলে সম্পূর্ণ অবায়ুজীবী জীব আমরা কাদের বলবো? যারা কোনো মতেই, কোনো রকম ভাবেই ওদের অক্সিজেনের প্রয়োজন হবে না, কিন্তু শ্বসনটা কমপ্লিট করে নেবে। বোঝা গেল কি বললাম? তাহলে কোনো অক্সিজেন ছাড়াই ও শ্বসন কমপ্লিট করছে। শ্বসন মানে কোন জায়গাটাকে বলছি? গ্লাইকোলাইসিসকে, তাই না? তাহলে গ্লাইকোলাইসিস উইদাউট মানে কি অক্সিজেন ওরা কমপ্লিট করে নিচ্ছে, তার শ্বসনে যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলোই তৈরি হচ্ছে। ক্লিয়ার? ফ্যাকাল্টেটিভ এই অ্যানারোবসদের ক্ষেত্রে কি দেখছি? এরা কি হচ্ছে, গ্লাইকোলাইসিসটা অক্সিজেনের উপস্থিতিতে তৈরি করছে, কিন্তু ফার্দার যে ইভেন্টগুলো সেগুলো অক্সিজেনের অনুপস্থিতিতে। তার মানে কিছু পরিমাণ কি লাগছে? অক্সিজেন লাগছে, আবার কিছু পোরশন অক্সিজেন ছাড়াই করছে। তার মানে এদের ক্ষেত্রে কোনো অক্সিজেনের প্রয়োজনই হবে না, ওরা অক্সিজেন কিছু নেবে, আবার কিছুটা মানে ছাড়াই করবে। তাহলে এদের একটা এক্সাম্পল কি? ক্লস্ট্রিডিয়াম এক ধরনের অব্লিগেট অ্যানারোবস, আর একটা কি দেখছি? স্ট্যাফাইলোকক্কাস, তাই না? এই হচ্ছে দুটো উদাহরণ। কি না, একটা হচ্ছে অব্লিগেট অ্যানারোবস আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। ক্লিয়ার? যাই হোক, তো এক ছোট্ট জায়গা। এবার চলে আসো যে ফার্মেন্টেশনে আমরা আস্তে আস্তে যাই, সেটা হচ্ছে গ্লুকোজ। তাহলে এই যে গ্লুকোজ থেকে কি তৈরি হচ্ছে? পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। আর এই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হলো, এই প্রসেসটাকে আমরা কি বলেছি? গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছে এই পাইরুভিক অ্যাসিড। বোঝা গেল? তাহলে এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, এই পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের উপস্থিতিতেও তৈরি হতে পারে, আবার এই পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের অনুপস্থিতিতেও তৈরি হতে পারে। তাহলে অক্সিজেনের উপস্থিতিতেও পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, অক্সিজেনের অনুপস্থিতিতেও পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে পাইরুভিক অ্যাসিড ফার্দার কি তৈরি করে? অ্যাসিটাইল কোয়ে। পাইরুভিক অ্যাসিড কি তৈরি করছে? অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে। বোঝা গেল? তাহলে এবার গল্প যেটা হচ্ছে এই পাইরুভিক অ্যাসিড থেকে, তাহলে অ্যানারোবস হোক বা এরোবিক হোক বা অ্যানারোবিক হোক, যাদের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো তাদের ক্ষেত্রেই পাইরুভিক অ্যাসিড তৈরি হবেই হবে। পাইরুভিক অ্যাসিড অবধি সবার ক্ষেত্রে কমন। বোঝা গেল কি বললাম? তাহলে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত আসলো, বাকি গল্প এবার মেন জায়গায়। কি
না পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হতে পারে? অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। এই পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হতে পারে? অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে, কিন্তু অক্সিজেনের প্রেজেন্সে। বোঝা গেল কি বললাম? তাহলে অক্সিজেনের প্রেজেন্সে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, অক্সিজেনের প্রেজেন্সে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। এই অ্যাসিটাইল কোয়ে ফার্দার কোথায় যাবে? যদি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পায় তাহলে ও ফার্দার চলে গেল কোথায়? টিসিএ তে বা ক্রেবস সাইকেলে বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ক্লিয়ার? তাহলে গল্পটা, ফার্মেন্টেশনের গল্পটা শুরু হচ্ছে কোথা থেকে? আবার আমরা এখানে দেখেছি যে ফ্যাটি অ্যাসিড থেকেও অ্যাসিটাইল কোয়ে পেতে পারে, আবার ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে পেতে পারি, সেটা আলাদা প্রসেস, তোমাদের সিলেবাসে নেই, আমাদের জানারও দরকার নেই। এবার এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড যদি অক্সিজেন পায় তাহলে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, যদি অক্সিজেন পায় অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, যদি অক্সিজেন না পায় ইথাইল অ্যালকোহল তৈরি করছে। কার ক্ষেত্রে? প্লান্টের ক্ষেত্রে। এখানে দেখো অক্সিজেন যদি না পায় কি তৈরি করছে? ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে। কাদের ক্ষেত্রে? অ্যানিমালের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে অক্সিজেনের অ্যাবসেন্সেই দুটো জিনিস হচ্ছে, এই যে পাইরুভিক অ্যাসিড থেকে আলটিমেট ল্যাকটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল তৈরি হওয়া বিভিন্ন সেলে, একটা উদ্ভিদ কোষে এবং একটা প্রাণী কোষে, কিন্তু শুরুয়াতটা কোথা থেকে হয়েছে? গ্লুকোজ থেকে, তাই না? তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত দুজনের ক্ষেত্রেই সমান, অক্সিজেন নেই ল্যাকটিক অ্যাসিড, অক্সিজেন নেই ইথাইল অ্যালকোহল। ক্লিয়ার? আমি ফার্মেন্টেশনের সংজ্ঞা প্রথমেই দিয়েছি। এবার দেখবো যে এই ফার্মেন্টেশন জিনিসটা প্রথম আবিষ্কার কে? লুই পাস্তুর। নাম সবাই শুনেছো, লুই পাস্তুর। 1857 সালে সর্বপ্রথম ব্যাখ্যা করেন এই ফার্মেন্টেশন প্রসেসটা। ক্লিয়ার? তাহলে এই ফার্মেন্টেশনটাকে আমরা কি করছি? দুই ভাগে ভাগ করতে পারি। ফার্মেন্টেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন, আর একটা কি দেখতে পাচ্ছি? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। বোঝা গেল? তাহলে এই যে অ্যালকোহল ফার্মেন্টেশনে আমি দেখছি, তাহলে এই অ্যালকোহল ফার্মেন্টেশনে কি ইউজ হচ্ছে? ইস্ট জাতীয় ছত্রাক এই ফার্মেন্টেশনটা ঘটাচ্ছে। আর আমি ল্যাকটিক অ্যাসিডে কি দেখছি? সাবস্ট্রেট হিসেবে কাকে পাচ্ছি? গ্লুকোজকে। এই গ্লুকোজ কি তৈরি করছে? ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এখানে গ্লুকোজ ভেঙে কি তৈরি হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। আমরা আগের স্লাইডেই দেখলাম, এই যে দেখো এখানেই দেখলাম যে গ্লুকোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই গ্লুকোজ ভেঙে আবার ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে। তার বেসিসে আমি এগুলোর কি দিচ্ছি? নাম দিচ্ছি। কি না? একটা অ্যালকোহল ফার্মেন্টেশন আর একটা হচ্ছে কি? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। অ্যালকোহল ফার্মেন্টেশনে ইস্ট জাতীয় ছত্রাকরা ইনভলভ থাকবে, আর এর ক্ষেত্রে কি থাকছে? গ্লুকোজ থেকেই আলটিমেট এটা তৈরি হচ্ছে। এবার এই ল্যাকটিক অ্যাসিডকে যদি আমরা, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনটাকে যদি দেখি, তাহলে এটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হোমোলাইটিক ফার্মেন্টেশন, হোমোলাইটিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, আর একটা হচ্ছে হেটারোলাইটিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। তাহলে এই যে হোমো লিখেছি, এই হোমো মানে হচ্ছে সেম, আর হেটারো মানে হচ্ছে দুটো আলাদা আলাদা, তাহলে ডিফারেন্ট। তাহলে আমি কি বলেছি যে এখানে আমাদেরকে শব্দ ভেঙে ভেঙে জিনিসগুলোকে আমাদেরকে রেডি করতে হবে। তাহলে হোমোলাইটিক মানে অবভিয়াসলি সেম জিনিস তৈরি হবে। হেটারোলাইটিক আমরা বলছি যখন হেটারোলাইটিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, তখন আমরা কি দেখতে পাবো? ওখানে আলাদা আলাদা জিনিস তৈরি হবে। কি তৈরি হচ্ছে? হোমোলাইটিক ফার্মেন্টেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিডই তৈরি হচ্ছে। বোঝা গেল? শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড, এখানে আর অন্য কিছু তৈরি হচ্ছে না। তাহলে একই জিনিস তৈরি হচ্ছে বলে আমরা কি বলছি? হোমোলাইটিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। হোমোলাইটিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন যদি হেটারোলাইটিক দেখি, তাহলে যেহেতু আমি বলেছি হেটারোলাইটিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, তাহলে অবভিয়াসলি ওখানে কি তৈরি হবে? ল্যাকটিক অ্যাসিড তো তৈরি হবে। সেই সঙ্গে সঙ্গে দেখো কি তৈরি হচ্ছে? ইথানল তৈরি হচ্ছে। এই যে ল্যাকটিক অ্যাসিড এলে, আর হচ্ছে ইথানল প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বোঝা গেল? এখানে কি কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার কথা আমি বলেছি?
তাহলে হোমোলাইটিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে কোনো ধরনের কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না। ক্লিয়ার? হেটারোলাইটিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, ইথানল তৈরি হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস, দুটো জিনিস, তিনটে জিনিস, তিনটেই কি সেম জিনিস? তিনটে সেম জিনিস নয়, তিনটে জিনিস আলাদা আলাদা, তাই আমরা কি লিখেছি? হেটারো লিখেছি, তাই না? তাহলে হেটারোলাইটিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে উৎপন্ন যৌগ হিসেবে আমরা পাবো ল্যাকটিক অ্যাসিড, ইথানল এবং কার্বন ডাই অক্সাইড, এবং অন্যদিকে হোমোলাইটিক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে আমরা কি পাবো? যে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড পাবো, এখানে কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না। বোঝা গেল? আর দুটোর ক্ষেত্রে আমরা কি দেখবো? যে এনার্জিটা খুবই কম, তাই না? খুবই কম। চলে এসো, প্রথমে হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন। তাহলে অ্যালকোহল ফার্মেন্টেশন মানে অবভিয়াসলি যে ফার্মেন্টেশনে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। তাহলে স্থান কি? খেজুর, তাল প্রভৃতি ফলের রস। তাহলে এই যে প্রভৃতি ফলের, এই যে খেজুর, তাল প্রভৃতি এই ফলের রস হচ্ছে আঙ্গুর বলতে পারো, আপেলের, যে কোনো রস, তাদের ক্ষেত্রে ফার্মেন্টেশন হয়ে গিয়ে সেই রসটা কিসে কনভার্ট হতে পারে? অ্যালকোহলে কনভার্ট হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো হচ্ছে সবই ফার্মেন্টেশনের ফলেই হয়। কোন ফার্মেন্টেশন? অ্যালকোহল ফার্মেন্টেশন। তাহলে এই যে কেমিক্যাল রিঅ্যাকশন অফ অ্যালকোহল ফার্মেন্টেশন, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বলেছিলাম যে গ্লুকোজ থেকেই গল্প সব শুরু হবে। এখানে দেখো যে এই যে C6H12O6 এটা কি আসলে? এটা হচ্ছে গ্লুকোজ, তাই না? তাহলে আমাকে এবার বলো যে দুম করে এই পাইরুভিক অ্যাসিড থেকে ফার্মেন্টেশনটা হতে থাকবে, নাকি গ্লুকোজ থেকে আগে পাইরুভিক অ্যাসিডে ওকে আসতে হবে? তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডে যখন আসছে, সেই প্রসেসটা আমরা অলরেডি ফার্স্ট পার্টে দেখে নিয়েছি, সেটাকে বলছে কি? গ্লাইকোলাইসিস। তাহলে C6H12O6 গ্লুকোজ ভেঙে গিয়ে কি তৈরি করেছে? পাইরুভিক অ্যাসিড, তাই না? তাহলে এটা হচ্ছে কি? পাইরুভিক অ্যাসিড। তাহলে পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হলো, এবার অক্সিজেনের প্রেজেন্স অ্যাবসেন্স, তাহলে অক্সিজেনের প্রেজেন্স যদি থাকে অ্যাসিটাইল কয়ে তৈরি হবে, TCA তে যাবে। কিন্তু যদি আমরা কথা বলছি কি? ফার্মেন্টেশন নিয়ে, তার মানে অবভিয়াসলি এখানে অ্যাসিটাইল কয়ে তৈরি হবে না। কি তৈরি হচ্ছে দেখে নাও। তাহলে গ্লাইকোলাইসিস হলো, পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। পাইরুভিক অ্যাসিড কিসে কনভার্ট হয়েছে? অ্যাসিটালডিহাইডে। এই অ্যাসিটালডিহাইডে কনভার্ট হওয়ার আগে কি ঘটনা ঘটেছে? কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে। বোঝা গেল? কার্বন ডাই অক্সাইড যখন বেরোলো, এখানে এনজাইমটা কি কাজ করলো? পাইরুভেট ডি কার্বক্সিলেজ। এই যে দেখো, আমরা প্রথম পার্টেও বলেছিলাম ডি কার্বক্সিলেজ। এই যে কার্বক্সিলেজ এনজাইম ডি কার্বক্সিলেজ কাজ করছে। তাহলে ডি মানে কি বলেছিলাম? যে কিছু এলিমিনেট হয়ে যাওয়া, কিছুকে বের করে দেওয়া। তাহলে কাকে বের করছে? কার্বক্সিল গ্রুপকে। তাহলে এখানে কি বেরিয়েছে? কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে। বোঝা গেল? তাহলে কার্বন ডাই অক্সাইড যখন বেরিয়ে গেল, তাহলে পড়ে কি থাকলো? তাহলে দেখো, যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি, তাহলে CH3 এখানে ছিল, CH3 এখানেও আছে। এখনো কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, মানে অক্সিজেন কটা বেরিয়েছে? দুটো, কার্বন একটা। তাহলে এখানে কার্বন কটা রয়েছে? একটা রয়েছে। এখানে কি রয়েছে দেখো, অক্সিজেন 1 2 3, অক্সিজেন কটা বেরিয়েছে? দুটো। তাহলে এখানে কি রয়েছে? একটা থেকে গেল। এই যে C আর এই যে H, তাহলে CHO। বোঝা গেল? তাহলে আমি যদি বলি CO, এই যে COO, এটা বেরিয়ে গেল কি হিসেবে? CO2 হিসেবে। তাহলে পড়ে থাকলো কি? CHO, এই যে CO আর H, তাহলে আমি সেটাকে পেলাম কি? CH3CHO, অ্যাসিটালডিহাইড। বোঝা গেল? তাহলে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল। এই যখন বেরিয়ে গেল, অ্যাসিটালডিহাইড কিসে কনভার্ট হলো? CH3CH2OH। এটা কি? এটাই হচ্ছে ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহল যখন উৎপন্ন হলো, এনজাইম কাজ করলো অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ।
এই অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ যখন কাজ করছে, দেখো এখানে কি এসেছে, NaDH2। NaDH2 কি হয়ে গেল, অক্সিডাইজড হয়ে গেল NAD তে। তাহলে এখানে ও কটা হাইড্রোজেন দিল, দুটো হাইড্রোজেন দিল। তাহলে দুটো হাইড্রোজেন যদি দেয়, ছিল কটা, এখানে দেখো আমরা যদি কাউন্ট করি, এখানে কটা কার্বন, কার্বন দুটো, হাইড্রোজেন কটা, হাইড্রোজেন চারটে, অক্সিজেন কটা, অক্সিজেন একটা। ঠিক আছে, এখানে আমরা কার্বন কটা দেখতে পাচ্ছি, কার্বন দেখতে পাচ্ছি দুটো, অক্সিজেন কটা দেখতে পাচ্ছি, অক্সিজেন দেখতে পাচ্ছি একটা, হাইড্রোজেন কটা দেখতে পাচ্ছি, হাইড্রোজেন দুটো এসেছে, ছিল কটা হাইড্রোজেন, চারটে। তাহলে 3 2 5 আর 1 6, তাহলে হাইড্রোজেন 6। বোঝা গেল, ছিল 4, দুটো হাইড্রোজেন দিল, কটা হয়ে গেল, 6টা। তাহলে এই জিনিসগুলো একটু ভেঙে ভেঙে দেখলেই বুঝতে পারবে। তাহলে ইথাইল অ্যালকোহল তৈরি হলো, এনজাইম কাজ করলো অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ। বোঝা গেল, এই যে ইথাইল অ্যালকোহল তৈরি হলো, এটাই হচ্ছে ফার্মেন্টেশন। বোঝা গেল, সেই সঙ্গে সঙ্গে কি তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি, কেমিক্যাল রিঅ্যাকশন অফ অ্যালকোহল ফার্মেন্টেশন, যেখানে আমরা বিভিন্ন যে ইস্ট জাতীয় ছত্রাক রয়েছে সেগুলোকে আমরা ইউজ করে কি তৈরি করছি, অ্যালকোহল তৈরি করছি। সেগুলোকে আবার বিভিন্ন ফিল্ট্রেশনের মাধ্যমে পরবর্তীতে কি তৈরি হতে পারে, মদ, সুরা, এই সমস্ত জিনিসগুলো তৈরি হতে পারে। তাহলে এই যে জিনিসগুলো, এই যে ফার্মেন্টেশন প্রসেসটা, এর একটা বিরাট ইম্প্যাক্ট রয়েছে কোথায় না, যে আমাদের অ্যালকোহল ইন্ডাস্ট্রি রয়েছে, মদ শিল্প রয়েছে, সেই তার মধ্যে দিয়ে। বোঝা গেল, তাহলে এর একটা ইন্ডাস্ট্রিয়াল কি রয়েছে, বিশাল ইম্প্যাক্ট রয়েছে। শুধুমাত্র সেটাই নয়, ওয়াইন হোক, বিভিন্ন ধরনের হোক, সেই জিনিসগুলো হোক, আবার কি হতে পারে, এই যে অ্যালকোহল গুলো তৈরি হচ্ছে, এগুলো আমাদের বিভিন্ন ল্যাবরেটরিতে ইউজ করা হয়, বিভিন্ন ভাবে ইউজ করা হয়। সুতরাং ফার্মেন্টেশন জিনিসটা হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ, তাই না? তাহলে অ্যালকোহল মানে ফার্মেন্টেশনের তোমরা যখন তাৎপর্য দেখে নেবে, তখন বুঝতে পারবে যে এর বিভিন্ন ইউজ রয়েছে। তো ওগুলো তোমরা পেয়ে যাবে, ওগুলো বোঝার কিছু নয়। এবার চলে আসো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হোমোলাইটিক আর একটা হচ্ছে একটা কি হেটেরোলাইটিক, তাই না? তাহলে হোমোলাইটিকের ক্ষেত্রে প্রথমে যদি দেখি, আমরা কি বললাম যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ, গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছে, গ্লুকোজ থেকে তৈরি হয়েছে পাইরুভিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হোক, অ্যালকোহল ফার্মেন্টেশন হোক, যাই হোক, ওকে পাইরুভিক অ্যাসিড অবধি আসতেই হচ্ছে। তাহলে এই পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ থেকে কি তৈরি হলো, পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এই প্রসেসটাকে আমরা কি বলেছি, অলরেডি আমরা পড়েছি, জানি, গ্লাইকোলাইসিস, তাই না? গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস হলো, পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড কিসে কনভার্ট হচ্ছে, দেখে নাও, ল্যাকটিক অ্যাসিডে। কিসে কনভার্ট হলো, ল্যাকটিক অ্যাসিডে। ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট কিভাবে হচ্ছে, এখানে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ কাজ করছে। কে কাজ করছে, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ কাজ করছে। তো হাইড্রোজিনেজ ডিহাইড্রোজিনেজ যদি কাজ করে, তাহলে এখান থেকে হাইড্রোজেন বেরোবে না? তাহলে এখান থেকে হাইড্রোজেন বেরোবে। হাইড্রোজেন যদি বেরোয়, তাহলে হাইড্রোজেনকে আমি বের করে দিচ্ছি, তাহলে NaDH2, হাইড্রোজেনকে আমি বের করে দিলাম। ঠিক আছে, তাহলে এর আগে আমরা যেটা দেখেছি, আমরা ওইভাবেই করলাম জিনিসটাকে। NaDH2 ছিল, সে NAD তে কনভার্ট হলো। আমরা এখানেও দেখাচ্ছি NaDH2, দুটো হাইড্রোজেন নিয়ে বেরিয়ে গেল। তাহলে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ যখন আসলো, তখন সঙ্গে সঙ্গে একটা কোফ্যাক্টর বা কোএনজাইম এসে দুটো হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে গেল। দুটো হাইড্রোজেন যদি নিয়ে বেরিয়ে যায়, তাহলে অবভিয়াসলি আমরা ল্যাকটিক অ্যাসিড যেটা, সেই ল্যাকটিক অ্যাসিডে কি দেখতে পাবো, দুটো হাইড্রোজেন কম আছে। তাহলে এখানে দেখো, তাহলে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ কাজ করছে। এখানে আমরা একটু কারেকশনের প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে এখানে CH3 ছিল, পাইরুভিক অ্যাসিড, এখানে ওই একই আমরা কি দেখতে পাচ্ছি, দুটো হাইড্রোজেন ঢুকছে। এখানে কি দেখতে পেলাম, যে দুটো হাইড্রোজেন, এখানে দেখো যে আমরা কোথায় হাইড্রোজেনকে দিলাম, এই যে, তাই না? অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ কাজ করেছে, দুটো হাইড্রোজেনকে আমরা দিয়েছি, এখানে হাইড্রোজেন নাম্বার বেরিয়ে গেছে, তাই না? তাহলে এখানেও সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে এখানে কি দেখলাম, যে দুটো হাইড্রোজেন ঢুকলো। তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা কটা ছিল, H3, আর হচ্ছে 4টে, বাকি যা আছে সব সেম। এখানে দেখো 3 4
5 6 6টা, দুটো হাইড্রোজেন এসছে, ছিল 4টে, দুটো হয়েছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? ল্যাকটিক অ্যাসিড পেয়ে গেলাম। সেই সঙ্গে সঙ্গে কিছু এনার্জি, তাই না? এই এনার্জিটা পেলাম। তাহলে এই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের হোমোলাইটিকের জেনারেল রিয়াকশন। তাহলে কাদের ক্ষেত্রে দেখতে পাই? এইরকম একটা ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস, এরা এই ধরনের ফার্মেন্টেশন করে। বোঝা গেল? নেক্সট এবার হচ্ছে হেটেরোলাইটিক। হেটেরোলাইটিকের রিয়াকশনটা দেখো, C6H12O6 গ্লুকোজ, গ্লুকোজের সঙ্গে ADP প্লাস PI, তার মানে ফসফেট যুক্ত হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে যে এনজাইম কাজ করলো, CH2OH, তার মানে অ্যালকোহল তৈরি হলো, সেই সঙ্গে সঙ্গে কি তৈরি হলো? ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো। ল্যাকটিক অ্যাসিড, অ্যালকোহল তৈরি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে কটা জিনিস? 1 2 3 4, চারটে জিনিস, চারটে আলাদা আলাদা জিনিস আমরা পাচ্ছি বলেই এটাকে আমরা কি বলছি? হেটারোলাইটিক কি? ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, তাই না? কারণ এখানে কি হয়েছে? ল্যাকটিক অ্যাসিডই তৈরি হয়েছে আলটিমেট। কিন্তু যদি শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তখন তার নামটা চেঞ্জ হয়ে যাবে, তার নামটা হবে হোমোলাইটিক। আর যদি আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি হয় তখন সেক্ষেত্রে আমরা নামটা দেব কি? হেটেরোলাইটিক। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে? হেটেরোলাইটিক ফার্মেন্টেশন হচ্ছে, কারণ এখানে অ্যালকোহল তৈরি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মূল প্রোডাক্ট। তাহলে ও থাকছেই, সেই সঙ্গে সঙ্গে আরো কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই জন্য আমরা কি বললাম? হেটেরোলাইটিক। কিন্তু তুমি যদি আগেরটাতে দেখো, আগেরটাতে শুধুমাত্র কি তৈরি হচ্ছে? ল্যাকটিক অ্যাসিডই তৈরি হচ্ছে, এখান থেকে কোনো কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে কি? বেরোয়নি। তাহলে হোমোলাইটিক যে ফার্মেন্টেশনটা, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, সেখানে কোনো রকম কার্বন ডাই অক্সাইড বেরোবে না। কিন্তু হেটেরোলাইটিকদের ক্ষেত্রে কি বেরোবে? কার্বন ডাই অক্সাইড বেরোবে। একটা এক্সাম্পল, লিউকোনস্টক, এরা কি করে? হেটেরোলাইটিক ফার্মেন্টেশন করে। পেশি ক্লান্তি একটা টার্ম আমরা এখানে লিখে রেখেছি, সেই এটা কি? এটা হচ্ছে, আমরা মেইনলি পেশি বলছি মানে স্বাভাবিকভাবে উদ্ভিদদের ক্ষেত্রে কোনো পেশি থাকবে না। কাদের ক্ষেত্রে বলছি? এনিমালদের ক্ষেত্রে, মাসল। তাহলে এনিমালদের কথা বলছি, কিন্তু এনিমাল ফিজিওলজি তো আমাদের নেই, প্লান্ট ফিজিওলজি পড়ছি। তাও এই জিনিসটা জেনে রাখো যে এনিমাল সেলের মধ্যে যখন অক্সিজেন অত্যধিক পরিমাণ, যখন তুমি কাজ করবে, এক্সারসাইজ করবে, বেশি দৌড়াদৌড়ি, ছোটাছুটি, ঠিক আছে, ওয়ার্কআউট, এই সমস্ত জিনিস যখন হবে তখন অক্সিজেনের কি হয়? ঘাটতি হয়। তাহলে সেলে যদি অক্সিজেনের ঘাটতি হয়, তোমরা জানো যে অক্সিজেনের ঘাটতি মানে অক্সিজেনের অ্যাবসেন্স বলছি। তাহলে যে পরিমাণ, যে সময়টুকু অক্সিজেনের অ্যাবসেন্স দেখা দিবে, সেই টাইমটা কি তৈরি করে নেবে? ও তৈরি করে নেবে ল্যাকটিক অ্যাসিড। ফলে কি তৈরি হয়? মাসেলে বা পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, ল্যাকটিক অ্যাসিড জমা হয়। তাহলে ল্যাকটিক অ্যাসিড যখন জমা হবে, তুমি ঠিকমতো কাজকর্ম করতে পারবে না, ব্যথা করবে, কনকন করবে, এই সমস্ত জিনিসগুলো করবে। বোঝা গেল? আবার কিছুক্ষণ রেস্ট নাও, তুমি যে অক্সিজেন সেটাকে ইনহেল করো, তোমার সেলে অক্সিজেন পৌঁছে যাক, আবার তোমার সেল আগের জায়গাতেই ফিরে যাবে। ও তখন আর ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, নর্মাল শ্বসন ক্রিয়া সম্পন্ন হবে তোমার কোষে। বোঝা গেল? তাহলে তখন গ্লাইকোলাইসিস, টিসিএ এবং ইটিএস। কারণ আমরা তো এরোবিক, আমাদের ক্ষেত্রে কোনো ধরনের ওই রকম অক্সিজেনের ছাড়াই আমরা বাঁচতে পারবো, এই রকম কোনো ধরনের সুপার ন্যাচারাল পাওয়ার আমাদের কাছে নেই। বোঝা গেল? ওটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে দেখতে পাবো? অ্যানারোবিকদের ক্ষেত্রেই দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে হেটেরোলাইটিক। তাহলে আমরা ফার্মেন্টেশনটা মোটামুটি আমরা কমপ্লিট করলাম। তাহলে ফার্মেন্টেশন কি দেখলাম? ফার্মেন্টেশনে দেখলাম যে দুই ধরনের ফার্মেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফার্মেন্টেশন আসলে কাদের মধ্যে হচ্ছে? অ্যানারোবিকদের ক্ষেত্রে মনে হচ্ছে। তাহলে অ্যানারোবিককে আমরা দুই ভাগে ভাগ করলাম, অবলিগেট এবং ফ্যাকাল্টেটিভ। অবলিগেট কাদের বললাম? যারা হচ্ছে পুরোপুরি অক্সিজেন ছাড়া এবং করছে, ফার্মেন্টেশন করছে, তাদের বেঁচে থাকতে পারছে, তাদেরকে বলছি। এবং যাদের ক্ষেত্রে অক্সিজেন কিছু পরিমাণ পার্সিয়াল ভাবে ইউজ হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কি বলছি? মানে গ্লাইকোলাইসিসটা অক্সিজেন প্রেজেন্সে হচ্ছে,
তাহলে কিছু পরিমাণ অক্সিজেন ওরা ইউজ করছে, বাকি সন্ধান মানে ফার্মেন্টেশনটা অবভিয়াসলি সেটা অক্সিজেনের অ্যাবসেন্সেই হবে। তাহলে আমরা যদি অক্সিজেনের অ্যাবসেন্স থাকে, কখন অক্সিজেনের অ্যাবসেন্স হয় আমাদের ক্ষেত্রে? ওই যে বললাম এক্সেসিভ যদি ওয়ার্কআউট করো, তাহলে কোনো কোনো কন্ডিশনে, কিন্তু ফুললি আমরা কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। সুতরাং আমাদের ক্ষেত্রে এই ফার্মেন্টেশন হবে না, শুধুমাত্র মাসেল ছাড়া, যে আমি বলেই দিলাম যে অতিরিক্ত যদি কাজ করো বা কোনো কারণে যদি তোমার সেই মাসেলে বা টিস্যুতে অক্সিজেন বা সেলে অক্সিজেন পৌঁছাতে পারেনি, সেক্ষেত্রে এই ফার্মেন্টেশন হবে, তাই না? তাহলে ওই দুই ধরনের ফ্যাকাল্টেটিভ এবং অব্লিগেট, এদের ক্ষেত্রে দেখলাম। ফার্মেন্টেশনকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন বা কোহল সন্ধান বলে, আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। তাহলে ল্যাকটিক অ্যাসিড সন্ধানকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হোমোলাইটিক আর একটা হচ্ছে হেটারোলাইটিক, তাই না? হোমোলাইটিক কি বললাম? শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিডই তৈরি হবে। হেটারোলাইটিক কি বললাম? ল্যাকটিক অ্যাসিডের পাশাপাশি এনার্জি তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং অ্যালকোহল তৈরি হচ্ছে। এবার তুমি যদি দেখো যে কেমিক্যাল অ্যালকোহল ফার্মেন্টেশনে, এখানে দেখো এই যে পাইরুভেট ডিকার্বক্সিলেজ দিয়েছিলাম, কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, ওকে, খুব ভালো কথা। এখানে দেখো যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের হোমোলাইটিক রিঅ্যাকশনটা, এখানে কোনো কার্বন ডাই অক্সাইড বেরোয়নি। তুমি যদি এবার দেখো হেটারোলাইটিকের ক্ষেত্রে কি হয়েছে? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে, বোঝা গেল? সেই সঙ্গে সঙ্গে এনার্জি তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে এইরকম কোশ্চেন হতেই পারে যে সন্ধান প্রক্রিয়ার কোন ধরনের সন্ধানে কোনো রকমের কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, বোঝা গেল? বা কোন সন্ধান প্রক্রিয়ায় কি হচ্ছে না, তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে কোন ধরনের, তোমার যদি অ্যালকোহল সন্ধান দেখো মানে কোহল সন্ধান দেখো, সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তুমি যদি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন দেখাও, সেখানেও কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কিন্তু শুধুমাত্র হোমোলাইটিক যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, সেক্ষেত্রে কোনো রকম কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না। ঠিক আছে? এই ইনফরমেশনগুলো, ছোট ছোট ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবে। এই জিনিসগুলো, এখানে জিঙ্ক কোফ্যাক্টর বা প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করছে, এখানে FMN ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, ঠিক আছে? তাহলে এটাও হচ্ছে কি একটা কোফ্যাক্টরের কাজ করছে। এই জিনিসগুলো আমরা দেখলাম। তাহলে তোমরা ফার্মেন্টেশন প্রসেসটাও খুব সুন্দর করে দেখে নেবে। আমরা নেক্সট ক্লাসে আমরা TCA তে প্রবেশ করব। তাহলে TCA তে, তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ফাইনালি আমাদের প্লান্ট ফিজিওলজির পোর্শনটা কমপ্লিট হবে। তারপরে আমরা যাব অ্যানিমাল ফিজিওলজিতে। অনেক ধন্যবাদ তোমার ভিডিওটি দেখার জন্য, বা তোমরা যারা এখন অবধি ভিডিওটা দেখোনি তারা দেখে নাও। আর হচ্ছে বিশেষ করে গ্লাইকোলাইসিসটা, কারণ গ্লাইকোলাইসিসটা না দেখে তোমরা ফার্মেন্টেশনে এসো না। এই যে আমরা বলছি যে গ্লুকোজ থেকে পাইরুভেট, কারণ আমরা দেখিয়েছি ফার্স্ট লেকচারে আমরা দেখিয়েছি যে গ্লুকোজ থেকে পাইরুভেট কি হবে, সেই জন্য আমাদের গ্লাইকোলাইসিসটাকে আমরা একটু লেন্দি রেখেছি, ভিডিওটা একটু বড় হয়েছে। তোমরা পেশেন্স নিয়ে, তোমরা ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখো, নিজেরা প্র্যাকটিস করো। প্রথমে লিখে প্র্যাকটিস করো, তারপরে স্ট্রাকচার মানে নর্মাল যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট এভাবে লিখে প্র্যাকটিস করো। তারপরে তোমরা স্ট্রাকচার দিয়ে যদি প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে এটা সারা জীবন মনে থাকবে। তাহলে তোমরা তোমাদের মতো করে তোমরা নোট বানাও, নিজেরা পড়াশোনা করো, দুটো ভিডিও ভালো করে দেখো। আমরা নেক্সট ক্লাসে ক্রেব সাইকেল নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, তোমরা ভালো করে পড়াশোনা করো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সেই সঙ্গে সঙ্গে কোনো ধরনের কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। অনেক ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।